নমস্কার। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী শ্রমিক বাগচি। শ্রমিকদা, যেটা দেখা যাচ্ছে যে তাসলিমা নাসরিন মুখ খুলেছে বাংলাদেশ নিয়ে এবং সেখানে হুমায়ুন কবির মন্তব্য করছেন যে উনি একজন অশিক্ষিত। আও হুমায়ুন কবির নিজে কত বড় শিক্ষিত সেটাও একটা প্রশ্নের মুখে এখন, কারণ বা বলছে শিক্ষিত শয়তান। শিক্ষিত শয়তান, তাই তো? ও তা ও তো ওর থেকে বড় শয়তান, ওই হুমায়ুন কবিরের থেকে বড় শয়তান তো পশ্চিমবঙ্গে আছে বলে আমার মনে হয় না। তার কারণ হচ্ছে এই কয়েকদিন আগেই, মানে মাসখানেক আগে, জাতিগত বিভেদ নিয়ে কথা বলেছিল। তারপর আবার বলেছিল যে সেখানে ও জায়গায় জায়গায় বাবরি মসজিদ তৈরি করবে, হিন্দু মুসলিমের মধ্যে একটা গণ্ডগোল করানোর চিন্তাধারা তার মধ্যে। তো সুতরাং এইগুলো হচ্ছে যে ওর সমস্ত এই তৃণমূলের কিছু ভোট পাওয়ার স্ট্র্যাটেজি। এইসব বলে তো মানে কি বলবো, এই অন্য কোনো দল হলে তাকে দল থেকে বহিষ্কার করে দেওয়া হতো, কিন্তু এই দলের এরা হচ্ছে সম্পদ, এদেরকে রাখতে হবে, রাখাও হবে। তবে আমি একটা জিনিস মনে করি, তাসলিমা নাসরিন তিনি, তার বাংলাদেশটা হচ্ছে তার দেশ। কিন্তু এতদিন পর্যন্ত বাংলাদেশে এমনই একটা পরিস্থিতি ছিল যে তাকে ঢুকতেই দেওয়া হতো না, তাকে ঢুকতে দেওয়া হতো না। তার প্রচুর বই ব্যান করা হয়েছিল এবং তিনি তার লেখালেখির ওপরে তিনি আমাদের দেশে বহুদিন ছিলেন, বিদেশেও ছিলেন এবং তিনি তার কষ্টের কথা লিখেও ছিলেন যে অনেক বইমেলা আছে বা অনেক জায়গা আছে, সেমিনার আছে। তাকে হয়তো তার দেশের কোনো কবি সাহিত্যিক, তাকে মিট করতে হচ্ছে কলকাতায় বা ওয়াশিংটনে, তার দেশে গিয়ে তিনি তার সঙ্গে কথা বলতে পারছেন না। তো এইরকমই পরিস্থিতিতে এখন যদি পরিবর্তিত পরিস্থিতি কিছু তৈরি হয়, তা একজন দেশের নাগরিক তিনি তো চাইতেই পারেন তিনি তার দেশে ফিরবেন। আর এতে হুমায়ুন কবির দেখুন, মানে কি বলবো, এগুলো হচ্ছে যে তাসলিমা নাসরিন তো কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নন, কিন্তু হুমায়ুন কবির কেন এটা বলছেন সেটা উনিই বলতে পারবেন। কারণ তাসলিমা নাসরিন এখানে কোনো রাজনীতি করতে যাবেন না, সে তার দেশের পরিপ্রেক্ষিতে তাসলিমা নাসরিন কিছু বলতেই পারেন, যদিও তিনিও যথেষ্ট বিতর্কিত একজন চরিত্র। এই বিষয়ে আমার বিশেষ কিছু বলার নেই, আমি এইটুকুই বলবো যে হুমায়ুন কবির মাঝে মধ্যেই উল্টোপাল্টা কথা বলে। এর আগেও সে কয়েকদিন আগে বলেছিল, কয়েক মাস আগে বলেছিল যে ওই হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা ঠাঙ্গা, গঙ্গার ওপারে ভাসিয়ে দেওয়া হবে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলেছিল। প্লাস হচ্ছে যে ও আবার বলেছে ওই বাবরি মসজিদ তৈরি করার কথাও বলেছে। সুতরাং তিনি যে খুব একটা যে খুব মানে বিশাল খুব ফেভারেবল একজন কোনো পার্সন, এটা আমার মনে হয় না। ওর কথা সেরকম কোনো গুরুত্ব হতে পারে মিডিয়ার কাছে আছে বা হতে পারে কোনো রাজনৈতিক দলের কাছে আছে, বাট সাধারণ একজন নাগরিক হিসেবে এই রাজ্যের আমি মনে করি না যে হুমায়ুন কবিরের মতন কোনো ব্যক্তি, ঠিক আছে, বা ওই আরাবুল ইসলামের মতন কোনো ব্যক্তি তৃণমূলে, ঠিক আছে, এদের কথা, এদের অনেক কিছুই বলে এরা, সেগুলো নিয়ে মিডিয়া কিছু টিআরপি বাড়াতে পারে, কিন্তু এগুলোর কোনো গুরুত্ব অন্তত আমার কাছে নেই। এবং সেখানে কিন্তু আজকে আরএন টেগরের সামনে বিজেপি বিক্ষোভ দেখিয়ে যাতে বাংলাদেশের মানুষদের চিকিৎসা বন্ধ করে দেওয়া হয়। দেখুন, বিজেপির তো এই ব্যাপারটা রয়েছে, কারণ হচ্ছে বিরোধী দলনেতা তিনি একবার দেখলাম বর্ডারে গেলেন, তিনি বলছেন যে 300 না 3 লাখ রিক্সা নিয়ে এসে বর্ডার থেকে দখল করবে, এসব অবাস্তব কথাবার্তা। তারপরে হচ্ছে আরএন টেগরের সামনে বিজেপি বিক্ষোভ দেখিয়েছে। বিজেপি অ্যাকচুয়ালি বিজেপি চাইছে না যে বাংলাদেশি কারোর এখানে চিকিৎসা করাতে, কিন্তু এক্ষেত্রে আমি বলবো যে অন্যান্য যে হসপিটাল, ঠিক আছে, তারাও কিন্তু বলছে, আপনি যদি মানে এই মাসেরই আরও আমি রিমাইন্ড করে যদি আমি দিন 15 আগের কথা বলি, বিভিন্ন হসপিটালের যে বিবৃতি আপনি যদি সেগুলো দেখেন, বিভিন্ন পোর্টালে সেগুলো বেরিয়েছিল, তারা কিন্তু বলছে, সরকারি হসপিটাল ইনক্লুডিং গভর্নমেন্ট হসপিটাল, তারা একটা কথা বলছে যে কিভাবে সম্ভব, মানে যদি নাই আসতে দেয় তাহলে তো আমরা কিছু করতে পারি না। আর হচ্ছে তারা চেষ্টা করছে অনলাইনে সেই জন্য ব্যাপারগুলো করার, কিন্তু সেটা কতদূর কি হবে সেটা কেউ জানে না। বিজেপি এটা বিক্ষোভ দেখাবে আমার দেশের সার্বভৌমত্ব, আমার দেশের নিরাপত্তা নিয়ে যদি কেউ প্রশ্ন তোলে, আমার দেশের দিকে যেভাবে আঙুল তুলছে বাংলাদেশের লোকজন, সেক্ষেত্রে বিজেপি বিক্ষোভ দেখানোটা অত্যন্ত সমীচীন। কিন্তু ব্যাপার হচ্ছে যে চিকিৎসা ক্ষেত্রটা এমনই একটা ক্ষেত্র, সেটা মানুষের একটা মেডিকেল ইস্যু। সেই জায়গাতে যদি দেশের পলিসি হয় যে না, চিকিৎসা ক্ষেত্রে আমি দেখেছি বাংলাদেশে এখনও অন্যান্য ভিসা বন্ধ থাকলেও ট্রিটমেন্ট ভিসা বা চিকিৎসা ভিসা এটা কিন্তু চালু আছে, এটা চালু আছে।
সুতরাং এই যে ভিসার ব্যাপারটা, এই যে বৈদেশিক সঙ্গে যে রিলেশন, এটা তো কেন্দ্রীয় সরকারের অধীনে, আর কেন্দ্রীয় সরকার তো সারা দেশে এখন এই মুহূর্তে নিয়ন্ত্রণ করছে বিজেপি। সুতরাং দুটোর মধ্যে একটা বৈপরীত্য আমার মনে হচ্ছে। এখানে বিরোধী দলনেতা যতটা হয়তো চিৎকার চেঁচামেচি করছেন, তার দলের অন্যান্য লোকজনদের সেরমভাবে কোনো অ্যাক্টিভ হতে দেখা যাচ্ছে না। সরকারি তরফে যদি ভিসা না বন্ধ করা হয়, তাহলে বিজেপির চিৎকার চেঁচামেচি করে কতদূর কী করতে পারবে সেই নিয়ে আমার সন্দেহ রয়েছে। এই সমস্ত রাজনৈতিক বিষয়, রাজনৈতিকভাবে তারা ভাবছে যে হয়তো রাজ্যের শাসক দল তারা কোনো প্রতিবাদ করছে না, বা বিরোধী হিসাবে এইটা একটা সুযোগ রয়েছে তাদের প্রতিবাদ করার, এই জায়গাগুলোকে তারা ধরার চেষ্টা করছে। কিন্তু আমার মনে হয় না যে দেখুন, পরিস্থিতি যদি সেরকমই খারাপ হয়, তাহলে কেন্দ্রীয় সরকার টোটাল ভিসা বন্ধ করে দিক, কেন্দ্রীয় সরকার সব কিছু বন্ধ করে দিক, কেন্দ্রীয় সরকার পলিসি বন্ধ করে দিক, কেন্দ্রীয় সরকার সমস্ত চিকিৎসা বলে দিক যে এই দেশে আর ওই দেশের লোকের চিকিৎসা হবে না। সেটা তো কেন্দ্রীয় সরকার মানবিকতার খাতিরে হোক আর যে কোনো খাতিরে হোক, সেটা তো বন্ধ করতে পারছে না। সুতরাং বিজেপির এরকম ঢক্কানিনার চিৎকার করে কতদূর কী করতে পারবে, তাদের ভোট বাক্স কতটা ভরবে সেটা নিয়ে আমার ডাউট রয়েছে। আদৌ ভোট বাক্স ভরবে কি না সেটাও ডাউট রয়েছে। এগুলো সবই ভোট বাক্স ভরানোর একটা পলিসি। আমার মনে হয় যে সব কিছুর মধ্যেই রাজনীতি করা, এটা একটা এখন বিরোধীদের একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। এটাও একটা সেই ট্রেন্ডেরই অংশ। এবং সেখানে কিন্তু বারংবার ভারতকে শত্রু হিসেবে মনে করছে বাংলাদেশ, বারংবার অন্যান্য প্রতিবেশী দেশের না হয় ভারতকে কিন্তু হুঙ্কার দিচ্ছে, সে বিএনপি হোক বা বাকি রাজনৈতিক দল। না, ব্যাপারটা হচ্ছে যে এখন তো বাংলাদেশের জেল টেল ভেঙে প্রায় 16,500 থেকে 20,000 বন্দি বেরিয়ে গেছে। সুতরাং এখন বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিও খুব একটা ভদ্র পরিস্থিতি নয়, বা এখন বাংলাদেশের মানে ভালো পরিস্থিতি বলতে তো নেই। আর ওখানে একজন হুজুর, আমি দেখলাম হুজুর খেজুর, ঠিক আছে, একটা বাচ্চা ছেলে, সেও 4 দিনে হুজুর হয়ে যাচ্ছে, সেও সেখানকার নাকি বড় নেতা। আর বিএনপির যে মাথা, সে তো অন্তত বহু বছর জেলে ছিল, ঠিক আছে, সে আবার পাকিস্তানের সাথে বৈঠক করে, যে পাকিস্তানের সঙ্গে 30 লক্ষ জীবনের বিনিময়ে তাদের মানে এসেছিল স্বাধীনতা। এইগুলো হচ্ছে লোক দেখানো শোকেস। হ্যাঁ, ভারতকে দেখুন, ভারতকে গালাগালি দিয়ে তাদের যদি ফায়দা হয় তাহলে সেটা তারা করতে পারে। কিন্তু আসল আপনি যদি ওখানকার কোনো লোকের সাথে, আপনার যদি কোনো রিলেটিভ থেকে থাকে, বা ওখানকার সাধারণ যারা মানুষ, তারা এখনও পর্যন্ত বলছেন ভারত থেকে আমরা সব কিছু কিনবো, ভারত থেকে আমরা সব কিছু করবো। আচ্ছা, ভারত কি বলেছে যে আমার থেকে তোমাকে নিতেই হবে? ভারত কি মাথা মানে একদম বিক্রি করে দিয়েছে বাংলাদেশের কাছে? এই সমস্ত কথাবার্তা মানে যারা বলছে, এইগুলো কি জানেন তো, একটা দেশে যখন একটা গণতান্ত্রিক দেশ, তো সেখানে কোনো সরকার বলে কিছু নেই। তালিবানের থেকে খারাপ অবস্থা, মৌলবাদীর থেকে খারাপ অবস্থা, পাকিস্তানের থেকে খারাপ অবস্থা এই মুহূর্তে বাংলাদেশে এখন সাধারণ জিনিসপত্র, খাবার দাবারের দাম, জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে, সাধারণ মানুষ একবেলা খেয়ে থাকছে। মানে রাজধানী ছাড়া কতগুলো গুরুত্বপূর্ণ জায়গা ছাড়া 8 থেকে 9 ঘন্টার বেশি কোথাও কারেন্ট থাকছে না। এই পরিস্থিতিতে মানে আমাদের এখানে তো তস্য গ্রামেও মানুষ বাস করে না, তাদের পরিস্থিতি আমাদের তস্য গ্রামের যে পরিস্থিতি, তাদের থেকে অন্তত অনেক অনেক বেটার। সুতরাং বাংলাদেশ আগে নিজের জায়গাটা উন্নতি করার চেষ্টা করুক। এগুলো তারাই করে যারা হচ্ছে যে মানে নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করে। তার নিজের দেশের কি অবস্থা সেইটা না দেখে অন্য দেশকে কি করবো, ওই পাকিস্তান করতো। এখন পাকিস্তানের ওই ভিক্ষার বাটি নিয়ে মানে সব জায়গায় ঘুরে ঘুরে এই টাকা দাও করার মতন অবস্থা। বাংলাদেশেরও সেই দিকেই চলে যাচ্ছে অবস্থা। বাংলাদেশ নিজের ইকোনমিকে সমৃদ্ধ করুক, নিজের দেশের লোকজনদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করুক, নিজের দেশের লোকজনদের নিজের দেশে চিকিৎসা করানোর ব্যবস্থা করুক, নিজের দেশের লোকজনদের সঠিকভাবে পড়াশোনা করানোর ব্যবস্থা করুক। এই কথাটা বলতে এই কারণেই বাধ্য হলাম, পড়াশোনার ব্যাপারটা, কারণ আমরা তো দেখেছি আমার দেশের পতাকাকে কীভাবে ইউনিভার্সিটিতে অপমান করা হয়েছে। তাহলে যে টিচাররা সেই ইউনিভার্সিটিতে পড়ান, তারা তাদের কী ধরনের শিক্ষা, এবং তার যে ছাত্ররা সেই ইউনিভার্সিটিতে পড়ে তাদের শিক্ষাটা যে কীরকম, এইটা বোধহয় বোঝার সময় চলে এসেছে। সেই জন্য আমি বলবো যে অন্যের দেশের দিকে না তাকিয়ে ভারত বাংলাদেশের থেকে অনেক অনেক উন্নত। আর বাংলাদেশ যেটা ভাবছে, বা অন্যান্য কিছু দেশের সহযোগিতায় যে হ্যাঁ ভারতকে আক্রমণ করব, ভারতকে, শুনুন, এখানে কিন্তু আমি বলবো এইখানে কিন্তু কোনো রাজনীতি হবে না। ভারতের ওপর যদি সত্যিকারেরই অ্যাটাক হয়, সেখানে যেমন আমাদের মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে ওর কলকাতায় অ্যাটাক করলে আমরা কি মুখে লালিপপ দিয়ে বসে থাকবো? সত্যিই তো সেটা হবে না। এবং যদি দেশের সার্বভৌমত্বে আঘাত করে, দেশের নিরাপত্তায় আঘাত করে, দেশের কোনো কিছু ক্ষতি করে, তাহলে তো ভারত তার যোগ্য জবাব দেবে। ওখানে বসে অনেক কিছুই বলতে পারে। ওখানে একটা 12 বছরের ছেলে, তাও সেও হয়ে যায় হুজুর, সেও ওখানে বিশাল বড় বড় সেমিনার করে এবং তাকে লোকে বলে যে বড় নেতা। আমাদের এখানে এইসব লোক কোনো পাত্তাই পায় না, কেউ শোনেও না তাদের কথা। ওদের ওখানে শোনে
আর ওইগুলো মানে বেশি করে লোককে মানে বোঝাতে পারে ওরা। বাংলাদেশের শিক্ষিত সমাজ, বাংলাদেশের আইনজীবী, মানবাধিকার কর্মী তারা বলছেন যে দেশের মধ্যে এতটাই অরাজক অবস্থা, আমরা উপদেষ্টাকে বারবার বলছি। আর আমি একটা কথা বলবো, এই উপদেষ্টাটা কে? একটা লোক নোবেলে শান্তি প্রাইজ পেয়েছে, পুরস্কার পেয়েছে, তারপরে সে তার এখন সে নির্বাচন করাতে ভয় পাচ্ছে। তারপরে হচ্ছে তার দলে দেশের লোক আজকে বিভিন্ন অন্য দেশের লোকজনদের আজে বাজে কথাবার্তা বলছে, তার তো কোনো ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না। সুতরাং আগে নিজের দেশকে উন্নতি করা দরকার। ভারতকে খারাপ বললেই ভারত দুদিনে খারাপ হয়ে যাবে না। ভারতের মাথা অনেক উঁচু রয়েছে এবং বাংলাদেশের কথাবার্তায়, বাংলাদেশের ওই যে হুজুরদের কথাবার্তায় কিছুই আসে যায় না। ভারতের ওপর অ্যাটাক করলে জবাব সেদিন পেয়ে যাবে। মানচিত্রে তখন দূরবীন দিয়েও কিন্তু বাংলাদেশকে খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে।